তো সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। সকলেই ভালো আছি তো নাকি? আলহামদুলিল্লাহ। তো দেখেন, আমরা সবাই বিদেশে যেতে চাই নাকি? আমরা বিদেশে যাওয়ার কারণ আমি অনেকবার বলেছি, আবার বলি, আমরা ছোটবেলা থেকে এমন একটা পরিবেশে বড় হই যে পরিবেশে আমরা আমাদের গ্রামে বা না হলে পাশের গ্রামে দেখছি দু একজন মানুষ বিদেশে যে অনেক টাকার মালিক হয়েছে। হ্যাঁ, বাড়িতে দেখা গেছে বিল্ডিং দিছে, আবার এলাকায় আইলে সেন্টের বাসনা, দোকানে গেলে বাসনা। এটি দেখে দেখে আমরা মনে করি বিদেশে গেলেই টাকা। আগে শুনতাম ঢাকায় টাকা ওরে, এখন ঢাকায় গেছি অনেকে, কিন্তু টেহার খুঁজতে পাই নাই। টেহা খুঁজতে পাইছি না, টেহা দেখি ঢাকায় উড়ে না। এখন আবার কি মনে হয় যে জায়গায় আমি যাইতে পারি নাই সেই জায়গায় মনে হয় টেহা উড়ে, বিদেশে টাকা উড়ে। তাহলে এই বাসনা, এই টেহা পয়সা, এই বিল্ডিং দিয়ে আমাগো স্বপ্ন ছোটবেলা থেকে মস্তিষ্কের মধ্যে তৈরি হয়েছে না? এখন এটা তৈরি হওয়ার কারণ কি দেখেন, একটা এসএসসি পরীক্ষা দিবে একটা ছেলে, আমার কাছে এরকম অনেক কাউন্সিলিং আসে। আমি মূলত হচ্ছে মাইন্ড ম্যানেজমেন্ট নিয়ে পড়াশোনা করি। আমাদের মস্তিষ্ক, মন, আমাদের আত্মা, এই যে বিষয়গুলো, এগুলো নিয়ে তো আমরা আসলে জানি না। আমরা একটা মানে ভুল চিন্তার মধ্যে থাকি। এগুলো নিয়ে যখন আমি একটু পড়াশোনা করার চেষ্টা করলাম, দেখলাম যে আমাদের বিভিন্ন মানুষের সাইকোলজি বিভিন্ন রকম, কারোর সাথে কারোর মিল নাই। কিন্তু আমরা একের সাথে অন্যের যখন অমিল খুঁজে পাই, তখন এই অমিলটাকে আমরা সহ্য করতে পারি না, পছন্দ করি না। তখন কি হয়? দাঙ্গা হাঙ্গামা শুরু হয়। হ্যাঁ, আসেন বসেন। তো সেইখানে কি হয়েছে, যে একটা এসএসসি পাস করবে বা পরীক্ষা দিবে, তাকে পড়ার কথা যখন তার গার্জিয়ানরা বলে, তখন সেই ছেলে কি বলে বলেন তো? বলে পড়বো না, পড়াশোনা করে কি হবো, চাকরি হয় নাকি, বিদেশ যায় আমগা। তার মানে কি, এই যে তাকে পড়াশোনা করতে বলা হইলো, এই পড়াশোনা করাটা অনেক কঠিন তার কাছে। আর সহজ কি? বিদেশ যাওয়া। বিদেশ গেলে এটি না। আপনারা বলেন, আদৌ কি ঘটনা সত্য? কোনোভাবেই সত্য নয়। আমরা বাংলাদেশ থেকে দেখেন, আমি গত সপ্তাহে একটা রিপোর্ট দেখলাম, সম্ভবত ডেইলি স্টারে, যে বাংলাদেশ থেকে মেধা চুরি হয়ে যাচ্ছে। কারণ কি, যারা মেধাবী, আপনারা যেরকম বিদেশে যাচ্ছেন, বাংলাদেশে যারা ইয়াং জেনারেশন আছে, যারা মেধাবী, ভালো ভালো বুয়েটে পড়ে বা তারা একটু বেশি ট্যালেন্ট, তারা বাংলাদেশে থাকতে চায় না। তার মানে কি, এই মেধাটা বাংলাদেশে প্রস্তুত হয়েছে, বাংলাদেশে ম্যানুফ্যাকচারিং হয়েছে, এখন এটা কাজ করবে কোথায় যায়? বাইরের দেশে। তাহলে ডেভেলপ হবে কোন দেশ? বাইরের দেশ। আর আমরা ওই ভিক্ষার 3 টাকা নিয়েই খুশি। এই যে আমরা লক্ষ লক্ষ মানুষ বিদেশে পাঠাচ্ছি, তারা ওই দেশে যে কাজ করে বা লেবারি করে কিছু টাকা আমাদের পাঠাইতেছে, এই টাকা নিয়ে আমরা বিশাল গর্ব। আমাদের সরকার এগুলার লিগে চাইয়া থাকে, কিন্তু আমাদের সরকার বা আমাদের চেতনাধারী দ্বারা তাদের কি এতটুকু চিন্তা হয় না, এদেরকে যদি আমরা দেশে কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারতাম, তাহলে দেশকে আমেরিকা হইতে, মালয়েশিয়া হইতে অনেক বেশি সময় লাগতো। এই সুযোগ নাই, আপনি সুযোগ পাচ্ছেন না দেখে তো আপনি এত ঝুঁকি নিয়ে যাচ্ছেন। একজন প্রবাসীর জীবনে যে কতটা ঝুঁকি, এটা আমরা যারা এই সেক্টরে কাজ করি তাদের সাথে বেশি কেউ জানে না। কারণ একজন প্রবাসী প্রথমে সৌদি আরব দিয়ে যদি আমি উদাহরণ দেই, যাইতে 3.5 থেকে 5 লাখ 6 লাখ পর্যন্ত টাকা লাগতেছে আপনাদের, তাই লাগতেছে না? আচ্ছা, এই 6 লাখ টাকা 5 লাখ টাকা তুলতে একজন প্রবাসীর 1.5 থেকে 2 বছর মিনিমাম সময় লাগবে। আচ্ছা, 2 বছর সময় যদি লাগে, এটাকে আমরা আরো গভীরে কাউন্সিলিং করার চেষ্টা, মানে বোঝার চেষ্টা করি। আমাদের দেশে এক সময় রাখাল রাখা হইতো না? রাখালদের কিভাবে সিস্টেম ছিল, যে তুমি 1 বছর কাজ করবা, এই 1 বছরে তুমি এত টাকা পাবা, তাই না? সারা বছর সে কাজ করতো। অনেক সময় কাজ থাকতো, অনেক সময় কম, মানে লোড বেশি থাকতো, কম থাকতো। কিন্তু একজন প্রবাসীর কখনোই লোড কমে না, সব সময় লোড চলতেই থাকে। এখন যখন সে বিদেশে যায়, তার মানে কি, সে 2 বছর কাজ করবে, কাজ করলে যে টাকা বেতন পাবে, বুঝেন বিষয়টা, আমি 2 বছর কাজ করব, আমি যে টাকা বেতন পাবো, সে সম্পূর্ণ টাকায় আমি মাইসেরে দিয়ে দিছি। তার মানে আমি 2 বছর ফ্রি অফ কস্টে কাজ করব। এখন আপনারা যদি আপনি 2 মাস আমার এনে ফ্রিতে কাজ করেন, আপনার 2 মাস পরে থেকে বেতন দেওয়া হবে, আপনারা কেউ করবেন না। কারণ কি, আমরা একটা আশা নিয়ে বসে আছি, এই আশা আদৌ বাস্তবায়ন হবে কি হবে না আমরা জানি না। এই জন্য কি করতে হবে, যেহেতু আমরা মাথা দিছি, আমাদের দেশে ভালো কর্মসংস্থানের ব্যবস্থা হচ্ছে না, এবং হচ্ছে না বিষয়টা এরকমও না,
অনেকে অলরেডি দেশেও দিনে 500, 700, 800 টাকা, মাসে 15-20 হাজার টাকা ইনকাম করেন না? কিন্তু এই টাকায় আমাদের চলে না। কেন চলে না? মাস শেষে আমরা ঋণ। কারণ কি? এইখানে আমি একটু মেথড ঢুকাই দিব। আমাদের এই জায়গার দুর্বলতা কি? এই জায়গার দুর্বলতা একটাই, সেটা হচ্ছে আমাদের ফান্ড ম্যানেজমেন্ট ভালো না। আমরা আমাদের কয় টাকা আয় করলে কয় টাকা কোন খাতে ব্যয় করতে পারবো আমরা এটা জানি না। জানি না। এটা বিদেশে গেলেও যে যাই না ভালামু, বিষয়টা এরকম না। যার কারণে কি হয়, ম্যাক্সিমাম প্রবাসী বিদেশে যে ডিপ্রেশনে পড়ে যায়। এমনও অনেক প্রবাসী দেখছি যে 5 বছর, 7 বছর, 10 বছর, 15 বছর, বা দেশের মধ্যেও যারা কাজ করতেছেন বা যারা ভিডিওটি দেখছেন, যে আপনি আপনার জীবনকে কয়লা করে ফেলাইতেছেন কাজ করতে করতে, কিন্তু দিন শেষে আপনার নৌকা হলো ছিদ্র। ছিদ্র নৌকা বুঝেন? নৌকা চালাইছেন কখনো নদীতে? যখন আমরা নৌকা চালাই দেখবেন যদি বড় ধরনের গর্ত থাকে তখন বক বগায় পানি চলে আসে, ওই নৌকাকে হেইসা চালান যায়। তো আমাদের যে জীবন ব্যবস্থা, এটার মধ্যে যদি বড় ভোগলা থাকে তাহলে এই সিস্টেম ভালো চলে না। আর দ্বিতীয়ত হচ্ছে কি, আমরা যারা বিশেষ করে প্রবাসে বা পুরুষ মানুষ দেশেও টাকা ইনকাম করি, আমরা সবাইকে সুখী রাখতে চাই, কিন্তু নিজে থাকি অসুখী। কি সত্যি কথা না? আমরা যখন নিজে অসুখী হব, সবাইকে সুখে রাখার চেষ্টা করব, এই টোটাল সিস্টেমটা হল্ট করবে। এটা কখনোই না। আপনি দেখেন মিলে, এটা নিয়ে আমি রিসার্চ করছি। কিন্তু আপনি যদি আপনার ফ্যামিলির ম্যানেজার হন, যে আমি আমার ফ্যামিলির ম্যানেজার, আমার সবাইকে ভালো রাখার যেহেতু দায়িত্ব আমি রাখতে চাই, সেই ম্যানেজমেন্টটা একটু চেঞ্জ করে নিতে হবে। যে আমি খারাপ থেকে যদি সবাইকে ভালো রাখতে চাই, এটা কখনোই সম্ভব হয় না, হবে না। কিন্তু যদি আমরা সবাইকে ভালো না রেখে নিজে ভালো থেকে তারপরে সবাইকে ভালো রাখতে চাই, তাহলে সেটা সম্ভব। কিভাবে সম্ভব আমি বলি। যখন আমি মানসিকভাবে অসুস্থ, এটা দেখেন সাইকোপ্যাথ এমন একটা বিষয় আমাদের সোসাইটির, আমরা যদি কই যে সাইকোলজির ডাক্তার দেখাইতে হবে, সবাই মনে করবেন যে আমি কি পাগল হয়ে গেছি। পাগল না হলে তারা এই ডাক্তার দেখায় না কেউ, নাকি? কিন্তু আসলে আমরা সবাই মানসিকভাবে অসুস্থ, 95% মানুষ। এনে যদি বলেন যে না আমি মানসিকভাবে অসুস্থ না, তখন এইটা প্রমাণ করতে গেলে আপনার বলতে হবে আমি একজন সুখী মানুষ, আমার কোনো ডিপ্রেশন নাই, আমার কোনো কষ্ট নাই। এরকম মানুষ কে কে আছেন? হাত তুলেন। দেখেন, হাত ক্যামেরা একটু দেখান, হাত তুলে কয়েকজন। তার মানে কি আমাদের প্রত্যেকের মধ্যে ডিপ্রেশন বা কষ্ট আছে। তার মানে কি আমরা নিজেকে এখনো গুছাইতে পারিনি। যেহেতু আমরা প্রবাসে যাব, এখন যদি আমরা না গুছাইতে পারি, আমাদের পরবর্তী লাইফটা এভাবেই কাটতে থাকবে। আপনি মনে করেন না যে টাকা ইনকাম করতে পারলে আপনার সব সমস্যার সমাধান হয়ে যাবে। কারণ আমি আমার রিসার্চে দেখতে পাই যে 2 লাখ টাকা বেতন পায়, হেও অসুখী। যে সচিবের চাকরি করে, হেও অসুখী। যে ডাক্তারের চাকরি করে, হেও অসুখী। আর যে ছাত্র, হেও অসুখী। চাকরি পাইলেই মনে হয় সমস্যার সমাধান হয়ে যাবে। কিন্তু সমাধানটা আসলে কোথায়? সমাধানটা এইখানে, আমার ভিতরে। বুঝতে পারছেন? আমার অন্তরে। এই অন্তরের বিষয়টা কি? স্যাটিসফ্যাকশন। আমি আমার লাইফে আমি স্যাটিসফাইড না। কারণ কি? এর কারণ হিসেবে আমি বলবো ভৌতিক জগতের অনেক কিছু। আমার বাড়ি নাই, গাড়ি নাই, টাকা নাই, মানে অনেক কিছু নাই। এই বিষয়গুলো থাকলে হয়তো আমি সুখী হইতাম। কিন্তু আপনি বলেন যাদের এই বিষয়গুলো আছে তারা কি আসলে সুখী? না। এটা হচ্ছে, আমরা যদি বলি যে বস্তুবাদী সমাজ ব্যবস্থা, যেমন একজন মানুষ খুব টেনশন, 6 মাস ঘুমাইতে পারে না, খুব একটা ঝামেলার মধ্যে আছে। কারণ কি? সে একটা গাড়ি কিনতে চায়, টাকা জমাইয়া জমাইয়া একটা গাড়ি কিনবে, না হলে একটা বাড়ি কিনবে। এই টাকা জমাইতে কি আমাদের অনেক সময় লাগে না? আপনার লাইফে যখন আপনি একটা ফিক্সড অ্যাসেট করবেন, তখন এই টাকাকে আপনি একদিনের ইনকাম দিয়ে করতে পারেন? দিনের পর দিন সঞ্চয় করে, সেভিংস করে, বিভিন্ন ভাবে আপনি টাকা জমান, তারপর এটা করতে চান। কি সত্যি কথা না? আচ্ছা, তখন আমরা ভাবি এই বিষয়টা যদি আমার ঘটে তাহলে আমার জীবন ভালো কাটবে, আমার এই সমস্যা সমাধান হবে। যেমন আমার আরেক ভাই আছে, তার ঘটনা বলি। আমাদের লাইফের প্রত্যেকেরই এক একটা টার্গেট থাকে। ওই টার্গেটটা যখন অ্যাচিভ হয়ে যায়, আমরা পরবর্তী আরেকটা টার্গেট আমার মনের মধ্যে উদয় হয়ে যায়। তার একটা সহজ উদাহরণ আমার ফ্যামিলি থেকে বোঝায়। আমার বাসায় আগে আমি ফ্লোরে বসে খাইতাম, না হইলে
নর্মাল টেবিলে বসে খাইতাম। যখন একটা টেবিল এখানে আসলো তখন চিন্তা হইলো আমার ওয়াইফের, এই টেবিলের জন্য একটা কি লাগবে, ওয়াল ক্লক, মানে মানে টেবিলের কভার লাগবে। আচ্ছা, টেবিলের কভার লাগবে, ভালো, কিনলাম দারাজ থেকে অনলাইনে। এখন আমার টেবিলের সাইজ মতো এটা বসে না, তাহলে কি হইব, অশান্তি শুরু হবো। এটা আমি কিনলিকে কিনলাম। আচ্ছা, যাই হোক, এটা সেটিং মেটিং দিয়ে সমাধান করলাম। এখন এই কভারটা ময়লা হয়ে যাবো গা, কারণ ওটার উপরে খাইলে কি হবো, ময়লা হয়ে যাবো। তাহলে কি লাগবে, এখন উপরে একটা পলিথিন জাতীয় কিছু দরকার, তাই না? এটা পলি দিলে এটা আরো ভালো থাকবে। তাহলে দেখেন, যখন এই টেবিলটা ছিল না তখন কি কোনো অশান্তি ছিল? তখন কি আমার জীবন চলছে? আজ থেকে 200 বছর আগে কল্পনা করেন, কেউ এরা তো গাড়ির স্বপ্ন ছিল না, বড়ি বড়ি স্বপ্ন, সব গোল্ডের স্বপ্ন ছিল না, তার দামি আইফোনের স্বপ্ন ছিল না। এখন এই আইফোনের লিগে কত প্রবাসীর জীবনে যে কত রাত ঘুমাইতো না, ফোন দিব শালিতে, দুলে ভাই আপনি বিদেশ থাকেন, আমার একটা আইফোন দিতেন না, শালি খুব সুন্দরী, আর বউতেও কথা কয় না, আর সর্বনাশ। এই মুহূর্তে তো প্রবাসীর মনে করেন যে আমরা ওইটা জায়গা, কারণ কি কাম করতে করতে জীবন মরণ শেষ, তার যে কাম করে এটা কইতেও পারে না। কারণ আমরা কি করি, আমাদের যা নাই তার চাইতে বেশি মানুষকে দেখাইতে পছন্দ করি। বিদেশে যে আমি যা খুশি তাই করি, কিন্তু দেশে এসে সেন্ট মাইরে বাসনা, এলাকা ভিজে বাসনা হয়ে গেছে। এখন আপনার রিসার্চ কি বলে, আমি এটা নিয়ে রিসার্চ করে যা পাই, হ্যাঁ না, তো দেখেন, আমরা আমাদের যা নাই তার চাইতে বেশি কিছু দেখাইতে চাই। এটা শুধু আপনারা আপনাদের বলতেছি না, এটা আমাদের টোটাল কালচারে ঢুকে গেছে। এইটা যখন মানুষের আচরণে চলে আসে তখন সে মাস্ট ডিপ্রেশনে চলে যাবে, মাস্ট, আজকে না হলে কালকে, না হলে পরশু। এখন আমার এবিলিটি আছে যা, তার সাথে বেশি আমি শো আপ করি। এই শো আপ করতে গেলে আমার খরচ হয় না? এই খরচের অনুপাতে কি আমার টাকা ইনকাম হয় না? তখনই কি হয়, ইমব্যালেন্স শুরু হয়। আমরা যে বললাম ফান্ড ম্যানেজমেন্ট, এরকম রোগী আমার জীবনে অনেক আছে, হাজার হাজার, যে তারা আসলে এই ফান্ড ম্যানেজমেন্ট না জানার কারণে, শুধু মানুষকে দেখানোর কারণে নিজের ভিতরে কখনোই শান্তি প্রতিষ্ঠা করতে পারে না। আর প্রবাসীদের ক্ষেত্রে সবচেয়ে বেশি হয় এটা। কারণ কি এই রোগটা বেশি ঢুকতে পারে? তার কারণ তারা ফ্যামিলি থেকে ডিটাচ থাকে, অনেক দূরে থাকে। একজন মানুষ বললেই তারা না করতে পারে না। যেমন আমি আমার সাইকোলজি ট্রেনিং এ সবার আগে বলছি, না করা শিখতে হবে। এখন না মানে কি আমি হারে চোখ বুঝে না করে দিতে পারবো? কাউকে কারো মন খারাপ করে দিতে পারবো না? আমার তাকে বুঝাইতে হবে, আমার সিচুয়েশনটা বুঝাইতে হবে, আমার সিচুয়েশনটা নিজেরও বুঝতে হবে। এখন একজন প্রবাসী সৌদি আরবে 5 লাখ টাকা খরচ করে যায় 800 রিয়াল বেতন পায়। বা দেশের কথাই কল্পনা করেন, একজন, মনে করেন আমি আমার সরকারি চাকরিজীবীদের একটা ঘটনা বলি। একজন সরকারি চাকরিজীবী 25,000, 30,000, 35,000, 40,000 টাকা বেতন পাইলো। তার বাসা ভাড়া, তার ফ্যামিলির কস্টিং, তার ট্রিটমেন্ট, তার ব্যক্তিগত টুকটাক হাত খরচ, এইগুলা খরচ করে তার আসলে মাস শেষে কোনো টাকাই থাকে না। আমি যখন ছোট ছিলাম তখনই আমি অনেক বড় বড় মানুষের সাথে চলছি, বড় বড় কি, যারা আমার বয়সে অনেক সিনিয়র। এখনো দেখবেন আমার বন্ধু বান্ধব আছে 60 বছর, 70 বছর, 80 বছর, মানে অনেক বৃদ্ধ যারা, তাদের সাথে আমি একটু বেশি সময় দেওয়ার চেষ্টা করি। কারণ কি? কারণ আমি মনে করি তাদের কাছ থেকে আমার শেখার অনেক কিছুই আছে। এই রাস্তাটা সে পার হয়ে